সুপ্রভাত ছাত্ররা, নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপটা কিছুটা শুরু করব। তো পরিমাপ বলতে পরিমাপ হঠাৎ দরকার হলো কেন? তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে আলু কিনতে গিয়ে তুমি বলছো আমাকে 5 আলু দাও। 5 আলু বললে কিছু বোঝাবে? তোমাকে বলতে হবে 5 কেজি আলু দাও। মানে তুমি আলুর ভর একটা কিছু একটা নির্দিষ্ট ভরের আলুর কথা বলছো। তুমি দোকানে জামা কিনতে গেছো, জামা কাটাবে, 1 মিটার জামা কিনতে হবে। তুমি যদি বলো যে আমাকে 1 জামা দাও, বললে হবে না, 1 মিটার লম্বা একটা জামা দরকার। মানে ওখানে একটা দৈর্ঘ্যের একক বা ক্ষেত্রফলের একক বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসকে আমি একটা নির্দিষ্ট রাশিতে ভাগ করতে পারি। রাশিগুলো কি না, ধরো ভর আছে, তার আয়তন আছে, তার ক্ষেত্রফল আছে, তার দৈর্ঘ্য আছে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে রাশি। তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলা হচ্ছে রাশি। এবার রাশি যখন আমি দেখে নিলাম, সেই রাশির মধ্যেও আমার বাড়ির লোক সংখ্যা বেশি বলে আমার বেশি আলু দরকার, কিন্তু কারোর বাড়িতে লোক সংখ্যা কম হলে কম আলুর দরকার। তাহলে তখন যে রাশিগুলোকে শুধু ভর জানলাম আমরা, তাহলে ভর যদি জানি, এবার ভরের কম বেশি তো জানতে হবে। ধরো আমার বেশি আলু দরকার, আমি তাহলে বেশি ভরের আলু কিনবো। তাহলে সেইটা প্রকাশ করার জন্য আবার একটা জিনিসের দরকার হলো, তাকে বলা হলো একক। এককের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি যে আমাদের রাশিটা কত বড়, কত ছোট, বা কত ভর বেশি, ভর কম, বা কি যেটা সেটা এককের সাহায্যে আমরা প্রকাশ করি। তাহলে রাশিকে পরিমাপের জন্য আবার একটা জিনিসের সৃষ্টি হলো, সেটা হলো একক। তাহলে আমাদের পরিমাপ করতে গেলে প্রধানত রাশি জানতে হবে, রাশির এককগুলো জানতে হবে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। এবার যে রাশি, সেই রাশিগুলোর মধ্যে তোমাদের বললাম, ধরো দৈর্ঘ্য, ভর, আয়তন, এই ধরনের জিনিসগুলোকে রাশি বললাম। এবার সেই রাশিগুলো সবগুলোকে একই না? সবগুলো একই নয়। রাশিগুলো দু প্রকারের। একটাকে বলা হয় স্কেলার রাশি, আর একটাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলছে দেখো, স্কেলার রাশি স্কেলার রাশি আছে যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। যেমন আমি বললাম ভর। ভর মানে তার শুধু মান আছে, কিন্তু ভরটা কোন দিকে যাচ্ছে, কোথা থেকে আসছে, বা কোন দিকে যেতে হবে, এ ধরনের কিছু বলা আছে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। এই রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। আরেকটা আছে ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশিকে কাকে বলে না, যে রাশির মান আছে, দিক বা অভিমুখ সেটাও আছে। তাহলে যে রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন ধরো বেগ। বেগ মানে আমি যদি বলি 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে বেগটা মানটা হচ্ছে 5 কিলোমিটার, আর বেগের একটা নির্দিষ্ট দিক আছে, যে উত্তর দিক কি পূর্ব দিক কি পশ্চিম দিক কি উত্তর পূর্ব দিক, যে কোনো একটা নির্দিষ্ট দিকে 5 কিমি পার আওয়ার বেগে একজন যাচ্ছে। এইটা বোঝালে তখন বলা হলো যে বেগটা বোঝা গেল। তাহলে এই বেগের তাহলে কি পেলাম আমরা? বেগের যেরকম মানও পেলাম, সেরকম কি পেলাম? দিক বা অভিমুখও পেলাম। সেই জন্য বেগটাকে বলা হয় কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা দু ধরনের রাশি পেলাম, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এবার বলি স্কেলার রাশির যে যোগ বিয়োগ, সেটা তোমরা যে সাধারণ বীজগণিতের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া সম্পাদিত হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যে যোগ বিয়োগ এইগুলো সব হচ্ছে আলাদা, এগুলো ভেক্টরের নিয়ম অনুযায়ী করতে হয়। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে যে নিয়ম, সেগুলো হচ্ছে কি বীজগণিতের নিয়ম। তাহলে স্কেলার রাশির উদাহরণ কটা যদি আমরা দিই, সেটা কি হবে না, স্কেলার রাশির উদাহরণ যদি হয়, ধরো সময়, ভর,
আয়তন, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির উদাহরণ কি হবে না, তোমাকে বলা হলো বেগ, ত্বরণ, হ্যাঁ, এইগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তাহলে স্কেলার আর ভেক্টর এই দুটো রাশি আমরা জেনে নিলাম। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য তোমাদের বলে দিলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে একক। এককে আমরা গেলে তাহলে একক কি থাকবে না, প্রাকৃতিক যে কোনো পরিমাপযোগ্য বিষয়কে রাশি বলে, সেই রাশিকে মাপার জন্য যে জিনিসের প্রচলন তাকে বলা হচ্ছে একক। এখন দেখো, সব রাশি কি এককের সাহায্যে আমাদের প্রকাশ করতে হবে না, কিছু কিছু রাশি আছে তার একক থাকে না, তাদেরকে সেই জন্য বলা হয় একক বিহীন রাশি। একক বিহীন রাশি, একক বিহীন রাশি কেমন? যেমন ধরো পারমাণবিক ভর, কোন একটা পরমাণুর ভর, পারমাণবিক ভর, কোন পরমাণুর যে ভর সেটা এতটাই কম, সেটাকে প্রকাশ করার জন্য আমরা কি করেছি বলতো, আমরা একটা অনুপাত নিয়েছি যে কোন পরমাণুর ভর বাই হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে দুটো অনুপাত, কোন পরমাণুর ভর আর সঙ্গে হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় কোন পরমাণু যতটা ভারী বা ভর, তার ভরটা যত গুণ বেশি, তাকেই বলা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর দেখো দুটো ভরের অনুপাত, তাহলে দুটো ভর একই জিনিসের অনুপাত হলে তার কি কোনো একক থাকবে? তার কোনো একক থাকবে না। সেই জন্য এই ধরনের জিনিস, আপেক্ষিক আর্দ্রতা আছে, এই ধরনের জিনিসকে বলা হয় একক বিহীন রাশি। মানে এদের এককটা ঠিক নেই, এরা দুটো জিনিসের অনুপাত বলে এদেরকে বলা হয় একক বিহীন রাশি। কিন্তু ব্যতিক্রম আছে, দুটো জিনিসের অনুপাত মানে ধরো কোণ, কোণ যাকে বলা হচ্ছে, কোণকে কি বলা হয় না, একটা বৃত্তচাপ আর তার ব্যাসার্ধ, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে কোণ। তাহলে এর তো একক থাকার কথা নয়, কিন্তু এর একটা একক আছে, এটাকে বলা হয় রেডিয়ান। সেরকম এটা হচ্ছে 2 ডাইমেনশনে, 3 ডাইমেনশনের কোণকে বলা হয় ঘনকোণ। 3 ডাইমেনশনের কোণকে বলা হয় ঘনকোণ। ঘনকোণ মানে হচ্ছে ক্ষেত্রফল আর তার দূরত্বের বর্গ, মানে তার একটা গোলকের ধরো ঘনকোণ বের করছি, তার ক্ষেত্রফলটা যেটার ঘনফল বের করছি তার ক্ষেত্রফল, আর সেখান থেকে যে তার কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের অনুপাতকে ঘনকোণ বলা হয়। কিন্তু ঘনকোণেরও একটা একক আছে। তাহলে এইগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে যে কোনো জিনিসের ব্যতিক্রম থাকতেই পারে। তাহলে আমরা জানলাম যে একক বিহীন রাশিও থাকে, আর একককে আমরা কিভাবে ভাগ করছি সেটা এরপর আরেকটু পরে আসছি। এরপর বলা হচ্ছে মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক মানে কি? মৌলিক একক মানে হচ্ছে যে একক, মৌলিক একক মানে হচ্ছে যে এককটা একটা নির্দিষ্ট ভাবে আমরা প্রথমে যে এককগুলোকে দিয়ে আমরা অন্যান্য এককগুলোকে বের করতে পারি তাদেরকে বলা হচ্ছে মৌলিক একক। মৌলিক একক কারোর উপর নির্ভর করে না, যেরকম দৈর্ঘ্যের একক, ভরের একক, সময় একক, এগুলো হচ্ছে মৌলিক একক। মৌলিক একক হচ্ছে যে এককগুলোর সাহায্যে আমরা অন্য এককগুলোকে নির্ণয় করতে পারি, তাদেরকে বলা হয় মৌলিক একক। যেমন কি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের, ভরের আর সময়ের। এইগুলো এককের সাহায্যে আমরা অন্য এককগুলো নির্ণয় করতে পারি।
সেই জন্য এদেরকে বলা হয় মৌলিক একক। এরপর কি লব্ধ একক কাকে বলা হয়? না এই মৌলিক এককগুলোর সাহায্যে আমরা যে এককগুলো নির্ণয় করতে পারি তাদেরকে বলা হয় লব্ধ একক। যেমন ধরো বেগের একক। বেগের একক কি? দৈর্ঘ্যের একক। বেগের একক আমি নির্ণয় করছি। বেগের একক, বেগের একক মানে দৈর্ঘ্যের একক বাই সময়ের একক। এগুলোকে বলা হচ্ছে বেগের একক। তাহলে বেগের এককে দেখো দৈর্ঘ্যের একক আছে আবার সময়ের একক আছে, সেই জন্য বেগের এককটাকে আমরা বলবো লব্ধ একক। তাহলে দৈর্ঘ্যের আমরা দু ধরনের এককের কথা জানলাম, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, তাহলে এবার এককেরও দুটো পদ্ধতি আছে তোমরা জানো। সিজিএস পদ্ধতি একটাকে বলা হয় আর একটাকে বলা হয় এসআই পদ্ধতি। এখন সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, সিজিএস এর পদ্ধতি আর এসআই পদ্ধতি কি না দৈর্ঘ্যের একক। তাহলে কি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম। আর সময়ের একক কি হচ্ছে সেকেন্ড। দেখো এই দুটো তিনটার যদি ফার্স্ট ওয়ার্ড গুলো তোমরা রাখো, সিজিএস, সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সময়ের একক। সেরকম এসআই পদ্ধতিতে আমরা যদি দৈর্ঘ্যের একক নিই সেটা হচ্ছে মিটার। মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, আর কিলোগ্রাম বা কেজি হচ্ছে ভরের একক, আর সেকেন্ড হচ্ছে সময়ের এককটা। দুটো ক্ষেত্রেই একই, সিজিএস বা এসআই দুটো ক্ষেত্রেই সময়ের এককটা একই। সেই জন্য সিজিএস কে অনেক সময় এমকেএস পদ্ধতিও বলা হয়, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। আর এটা হচ্ছে, তো এই দুটো এককই দুটো সিস্টেমই, সিজিএস বলো বা এসআই সিস্টেম বলো, দুটো সিস্টেমই যে সিস্টেমটা মেনে চলে সেটা হচ্ছে মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম মানে তোমরা ছোটবেলা থেকে যেটা পড়েছো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, এরকম করে সব যেগুলো পড়েছো সেগুলো তোমরা দেখতে পাবে যে আমরা যখন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাব, সেটা যেতে গেলে হয় 10 গুণ করতে হবে, নাহলে 10 ভাগ করতে হবে। তাহলে শুধু দশমিকের যে পজিশন, যে পয়েন্টের যে পজিশন, সেইটাকে আমি হের ফের করে আমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে চলে যেতে পারি। সেই জন্য এই সিস্টেমের সুবিধা হচ্ছে এটাই যে দশমিকটাকে চেঞ্জ করিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় মেট্রিক সিস্টেম। তাহলে মেট্রিক সিস্টেমে এই দুটো সিস্টেম মেনে চলে, সিজিএসও মেনে চলে আর এমকেএসও মেনে চলে। এবার দৈর্ঘ্য আর সময়ের একটা, দৈর্ঘ্য মানে ধরো একটা 1 মিটার দৈর্ঘ্য। এবার 1 মিটার দৈর্ঘ্য তোমরা কি করে বুঝবে না, সেইটা বোঝার জন্য প্রমাণ মিটার বলে একটা জায়গা আছে না, ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভরেস ওজন ও আন্তর্জাতিক ব্যুরোর অফিসে একবার চাপ মানে চাপটা উল্লেখ করা আছে, আর 273.16 কেলভিন তাপমাত্রায় রাখা আছে একটা প্লাটিনাম আর ইরিডিয়ামের সংকর ধাতুর একটা দণ্ড। সেই দণ্ডের উপর দুটো দাগ আছে, সেই দুটো দাগের মাঝখানের যে দূরত্ব তাকে বলা হচ্ছে 1 মিটার। তাহলে ফ্রান্সে রক্ষিত আছে এরকম একটা দণ্ড, যে দণ্ডটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপেও রাখা আছে। কেন বলো তো তাপমাত্রা চাপটা নির্দিষ্ট রাখা আছে? না দেখো, তাপমাত্রা যদি বাড়ে তাহলে যেহেতু সেটা ধাতব দণ্ড, তাহলে তার দৈর্ঘ্য বাড়তে পারে, কমতে পারে, তাপমাত্রার হেরফেরের সঙ্গে সঙ্গে দৈর্ঘ্যর বাড়া কমা নির্ভর করে। তো সেই জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে রক্ষিত আছে সেই দণ্ডটা, সেটা একটা সংকর ধাতুর দণ্ড। সেই দণ্ডের উপর দুটো দাগ আছে, সেই দুটো দাগের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হচ্ছে 1 মিটার। সেই 1 মিটার ধরে তাকে এবার আমি ভাগ করে করে আমি তার থেকে ছোট সেন্টিমিটার, মিলিমিটার এগুলো তৈরি করতে পারি।
তাহলে এরপর যে প্রমাণ সময়ের একক তোমরা জানো সবাই। সময়ের একক হচ্ছে সব থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড, মানে সেকেন্ডের থেকেও ছোট মাপার এখন শুরু হয়ে গেছে। তো সেকেন্ডের থেকে সেকেন্ডকে নিয়ে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এইভাবে আমরা মেপে থাকি। তাহলে এরপর তোমরা বইতে তোমাদের জিনিসগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর দৈর্ঘ্যের এককের অনেক রকম দৈর্ঘ্যের একক আছে, যেমন মাইক্রন। মাইক্রন মানে কি বলা হয়? মাইক্রন। মাইক্রন মানে খুব ছোট একক বোঝানোর জন্য মাইক্রন বলা হয়। মাইক্রন মানে 10⁻⁻6 মিটার। 10⁻6 বা -6 মানে কি বলতো, যতগুলো একের পেছনে এই 6টা শূন্য আছে, 10⁻6 মানে নিচে, মানে 1/, এটাকে লিখতে পারি 1/10⁻6, মানে একের পিছনে যটা 6টা শূন্য আছে সেইটা দিয়ে 1কে ভাগ করলে যত হয় সেইটাকে হচ্ছে 1 মাইক্রন। 1 মাইক্রন মানে হচ্ছে 10⁻6 মিটার। এবার আছে ন্যানোমিটার, মানে আমাদের যে কোষ, সেই কোষ বা পরমাণু সাইজ বোঝানোর জন্য এই ন্যানোমিটার বলা হয়। ন্যানোমিটার মনে হয় 10⁻9 মিটার, 10⁻9 মিটার। এর এইভাবে ফার্মি আছে। ফার্মি পরমাণুর যে ব্যাসার্ধ সেটা মাপার জন্য এই ফার্মি ব্যবহার করা হয়। ফার্মি মানে হচ্ছে 10⁻15 মিটার। তাহলে এইগুলো হলো ছোট একক মাপার জন্য দৈর্ঘ্যের। আবার দৈর্ঘ্যের বড় একক মাপার জন্য বড় একক দৈর্ঘ্যে কি হয় না, তোমরা যদি বলো যে মাইক্রোমিটার ন্যানোমিটার রেঞ্জে আমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপবো, তাহলে তোমরা কি মাপতে পারবে? কোনোদিনই মাপতে পারবে না, মাপা সম্ভব নয়। তোমাকে যদি বলি তোমার ওই ছোট স্কেলটা দিয়ে তুমি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্বটা মাপো, সেটা মাপতে কি তোমার ভালো হবে? মাপা সম্ভব, হয়তো তর্কের খাতিরে মাপা সম্ভব, কিন্তু বাস্তবে সেটা খুবই কঠিন। একটা ছোট্ট স্কেলের সাহায্যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাপা খুবই কঠিন। তখন কি হবে না, ফিতের সাহায্যে মাপতে পারো তুমি, যেটা মিটার ফিতে, কিলোমিটার ফিতে। তো সেই ফিতের সাহায্যেও মাপা সম্ভব নয়। যখন ধরো যদি আমি বলি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপবো, সেটা ফিতে দিয়ে মাপা সম্ভব? একটা আলো পৃথিবী থেকে আসতে 8 মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আসতে, আলো। তাহলে আলোর বেগটা কত? আলোর বেগ 1 সেকেন্ডে 1,86,000 মাইল, বা 3 × 10⁸ মিটার। 1 সেকেন্ডে যে অতটা যায়, সে 8 মিনিটে, তাহলে 8 মিনিট লাগে আসতে। তার মানে কতটা দূরত্বে আছে, সেই দূরত্বে তুমি ফিতা দিয়ে মাপতে পারবে? পারবে না। সেই জন্য আমরা কি করেছি না, আলোক বর্ষ বলে একটা একক তৈরি করেছে। আলোক বর্ষ। আলোক বর্ষ কি না, আলো 1 বছরে যত দূর যায় তাকে বলা হচ্ছে আলোক বর্ষ। তাহলে আলো 1 সেকেন্ডে কত যায়? আলো 1 সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার, 1 সেকেন্ডে। এবার একদিন মানে কি? একদিন মানে 24 ঘন্টা ইন্টু 60 ইন্টু 60, তাহলে এইটা হলো সেকেন্ড। এইটা ইন্টু 365, এত মিটার মানে হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে খুব একটা বড় একক পেলাম, এইটা 1 আলোকবর্ষ। সেই আলোকবর্ষের এককের সাহায্যে আমরা কি করতে পারি না, আমরা দুটো গ্রহের মধ্যে দূরত্ব বা এই যে মহাজাগতিক যে দূরত্ব, সেইগুলো আমরা মাপার চেষ্টা করি এই আলোকবর্ষ এককের সাহায্যে। তারপর কি না, এরপর বলা হচ্ছে মাত্রা। মাত্রা কাকে বলছে না, কোন ভৌত রাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশিটির মাত্রা বলে। মূল একক, যে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে, যে পাওয়ারে থাকে। মানে ধরো আমি একটা দৈর্ঘ্যের একক বলছি, তাহলে দৈর্ঘ্যের এককে মূল এককটা কি? তুমি বলতে পারো মিটার, বা বলতে পারো কিলোমিটার। তাহলে মূল একক যদি দৈর্ঘ্যের এককে আমি লেন্থ বলি, তাহলে এর লেন্থ কত আছে না, L⁻⁻1, মানে মিটার আছে। কিলোমিটারও L⁻⁻1। কিন্তু যদি ক্ষেত্রফল করি, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এর যে ঘাত হবে বা পাওয়ার হবে, সেটা কি হবে?
এল স্কোয়ার। সেরকম আয়তনের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, মানে এটাকে তখন কি বলা হবে, এল কিউ। তাহলে এই যে মূল এককগুলি যে ঘাতে থাকে সেই ঘাতটাকেই বলা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। তাহলে মাত্রা বা ডাইমেনশন কাকে বলছে, ডাইমেনশন। মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে বলা হচ্ছে মাত্রা। এইভাবে যদি আমরা দেখি, ধরো তোমরা একটা বলো যে ত্বরণের একক, আমরা ত্বরণের এককের মাত্রা নির্ণয় করব। ত্বরণের এককের মাত্রা, ত্বরণের একক কি না, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক বাই সময়ের এককের স্কোয়ার। দৈর্ঘ্যের একক বাই সময়ের এককের স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একককে যদি আমি এল দিয়ে বলি আর সময়ের একককে যদি টি দিয়ে বলি, এটা হচ্ছে টি স্কোয়ার। সেই জন্য ত্বরণের এককের মাত্রাকে আমরা বলতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে তোমাকে যদি আয়তনের একক যদি বলে, আয়তনের এককের মাত্রা শুধু হবে এল কিউ। এরকম ওই তিনটে যে আমরা মূল একক পেলাম, সেই তিনটে মূল একক দিয়ে কিন্তু মাত্রাটা করা সম্ভব। মানে এম, এল আর টি, এই তিনটে মূল একক দিয়ে মাত্রাটা করা সম্ভব। আরো কিছু মাত্রা থাকে, যেমন আই মানে কারেন্টের মাত্রা, মানে তড়িৎ প্রবাহ মাত্রা, বা এই ধরনের যে মাত্রাগুলো এই এম এল টি দিয়ে বোঝানো সম্ভব নয়, সেরকম কিছু মাত্রা আরো আসে, কিন্তু সেটা তোমাদের এখন জানার দরকার নেই। তোমরা এখন এম এল টি এই তিনটে দিয়েই তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এই মাত্রাও তোমরা বের করানোর কিছুটা চেষ্টা করবে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে পরিমাপের যন্ত্রসমূহ। আমরা দৈর্ঘ্য পরিমাপ, ভর পরিমাপ আর আয়তন পরিমাপের যে যন্ত্রসমূহ, সেগুলো আমরা পরের দিন দেখব, পরের দিন জানার চেষ্টা করব। তোমরা যদি তোমাদের এটা পড়া হয়ে যায়, তোমরা নিজেরা পড়ে নেবে, তাহলে আরো আমার বোঝাতে সুবিধা হবে। আজ তাহলে এই পর্যন্তই থাকলো।